আসলে শেখ হাসিনার ইন্টারভিউ কালকে রাতে দেখে শেষ করেছি। আই ওয়াজ ওয়েটিং ফর লাইক ডিফারেন্ট পিপলস রিয়াকশন। দ্য মোস্ট ফানি রিয়াকশন ওয়াজ ফ্রম বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি। যে কাইন্ড অফ আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করতেছেন, মানে ইটস জাস্ট অ্যাবসলিউটলি হিলারিয়াস, ইউনো। ক্লায়েন্ট এস্টেট, তারপরে ভেনামাস ভিট্রোল, তারপরে মাফিয়া government or whatever. These are not the kind of languages you use in a foreign ministry statement. You don't do that. These are unprofessional languages, you know. মানে বিএনপির কি এরকম একটা লোকও নাই যে বেসিক্যালি একটা প্রপার স্টেটমেন্ট লিখতে পারে, যেটা উইল বি সাম কাইন্ড অফ প্রফেশনাল স্টেটমেন্ট, ইউ নো হোয়াট আই মিন। ডেফিনেটলি আপনাদের সমস্যা থাকতে পারে ওনার স্টেটমেন্ট নিয়ে আর হোয়াট এভার, বাট প্যানিকাটাকে এরকম আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসলে ফরেন মিনিস্ট্রিতে স্টেটমেন্ট দেওয়াটা ইজ অ্যাবসলিউটলি, ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্ট দেওয়াটা ইজ অ্যাবসলিউটলি হিলারিয়াস, ইউ নো। মানে আই গেট ইট দ্যাট আপনারা প্যানিকে আছেন, ভয় পাচ্ছেন, আর ভয় পাওয়াটাই স্বাভাবিক। আই ওন্ট ডিসএগ্রি উইথ ইউ গাইজ, বাট ফরেন মিনিস্ট্রির এরকম আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট দেওয়াটা ইজ ভেরি হিলারিয়াস। কালকে এমনি এমন একটা প্রোগ্রাম আপনারা করলেন যেখান থেকে ডিপ্লোম্যাটরা ভেগে চলে গেল। আন্তর্জাতিক কমিউনিটিতে বাংলাদেশের স্থানটা কই গেল, কোথায় গেল এটা? সব ডিপ্লোম্যাটরা বাসায় গিয়ে একজন একজনকে ফোন করে এগুলো নিয়ে হাসাহাসি করতেছে। আপনারা যে কি করেন না করেন এগুলো আসলে আমি বুঝি না আর কি। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শেখ হাসিনার ইন্টারভিউ দেখে রাগ কন্ট্রোল করতে না পারে যা ইচ্ছা তাই আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা স্টেটমেন্ট দিয়ে দিল। মানে এটা তো ভাই আপনার যে লেখাপড়ার লেভেল কি এটা তো মেপে ফেলে সবাই। মানে এরকম যদি আপনারা করতে থাকেন আপনাদেরকে নিয়ে তো সারা আন্তর্জাতিক কমিউনিটিতে হাসাহাসি হবে, সবাই আমাদেরকে নিয়েও হাসবে ভাই। এইসব কি ভাই, মানে হায়ার সামবডি হু ক্যান অ্যাটলিস্ট রাইট এ প্রফেশনাল স্টেটমেন্ট, ইউ নো হোয়াট আই মিন। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আসলে এইসব ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ করা যায় না। আই ক্যান স্টপ লাফিং, ইউ নো, ইটস হিলারিয়াস ম্যান। শেখ হাসিনা কিছুদিন আগে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরে আসবেন এবং তিনি কোনো পাল্টা বিদ্রোহ বিপ্লবের কথা বলেননি। তিনি বলেছেন যে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে এই বাংলাদেশে বর্তমানে প্রহসনের বিচার চলছে। এবং তিনি আরও বলেছেন যে তিনি জানেন তিনি বাংলাদেশে ফিরলে তাকে হয়তো অ্যারেস্ট করা হবে কিংবা তার জীবনের শঙ্কা রয়েছে, অর্থাৎ তাকে হত্যা করে ফেলা হতে পারে। এরপরেও তিনি বলছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন, কারণ তিনি বাংলাদেশের মাটিতে মরতে পছন্দ করবেন। প্রিয় দর্শক, উনি এইবার যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেইটার মধ্যে একটা বাস্তবতা রয়েছে, সারবত্তা রয়েছে কথাগুলোর মধ্যে। কেন? কারণ এর আগে তিনি আওয়ামী লীগের ফেসবুক পেজে বিভিন্ন সময় কথা বলেছেন, কিন্তু সেই কথাগুলো বাস্তবিক ছিল না। তিনি বলেছেন যে আমি পাশেই আছি, চট করে ঢুকে পড়ব, কিংবা নামের লিস্ট করতেছি, কারা কী করতেছে সবার বিচার হবে, এমন এমন কথা বলেছিলেন যেগুলো আসলে বিশ্বাস করার মতো না। কারণ তার চট করে ঢুকে পড়ার মতো অবস্থা বর্তমানে বাংলাদেশে নেই। কিন্তু এইবার রয়টার্সকে এবং জাপানের একটি সংবাদ মাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়ে যে বিষয়গুলো তিনি বলেছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি বাস্তবিক অর্থে পরিকল্পনা করছেন, চিন্তা করছেন কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা যায়। এবং তিনি হয়তো এটাও ভাবছেন যে হয়তো আওয়ামী লীগকে তিনি আবারও লিড দিবেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে তিনি ফিরিয়ে আনবেন। দেখুন, উনি যদি বলতো যে পাল্টা বিদ্রোহ করব, বিপ্লব করব, এই সরকারের পতন ঘটাবো, তাহলে আমরা বুঝতাম যে এই কথাটা অনেকটা শুধু নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্যে। কিন্তু যখন উনি বলছেন যে তিনি আত্মসমর্পণ করবেন আদালতে, তিনি আদালতের মাধ্যমেই প্রমাণ করবেন যে এই সরকার প্রহসনের বিচার চালাচ্ছে, তখন কিন্তু কথাটাকে উড়িয়ে দেওয়া যায় না। তখন কিন্তু বুঝতে হয় যে তিনি হয়তো আসলেই একটা পরিকল্পনা করছেন কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা যায়। প্রিয় দর্শক, আমি মনে করি ডিসেম্বর মাস বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অপেক্ষা করি যে বাংলাদেশের রাজনীতিতে ডিসেম্বরে কী ধরনের প্রভাব পড়ে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ প্রিয় দর্শক।